সব ধরনের চালের তো দাম বাড়ছে, খাবো এখন আমরা কোনটা? জবাবদিহি করতে হয় না কারো কাছে, যে জন্য এইভাবে বাড়তি নিতে পারতেছি। ভরা মৌসুমেও চাল নিয়ে চালবাজি, কেজিতে দাম বেড়েছে 3 থেকে 8 টাকা। মিলার সিন্ডিকেটের জিম্মি ভোক্তা মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। উৎপাদন খরচের চেয়ে কম দাম বিএডিসিকে ধান বীজ দিচ্ছে না চুয়াডাঙ্গার কৃষকরা, মুখ থুবড়ে পড়েছে সংগ্রহ কার্যক্রম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস। পদ্মা সেতুতে বদলে গেছে দক্ষিণ অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা, 3 বছরে 2 কোটি যানবাহন পারাপার, 2,500 কোটি টাকা টোল আদায়। এবং যুক্তরাষ্ট্রের সড়কে টেসলার চালকবিহীন গাড়ি, রোবো ট্যাক্সি, জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, অনেকে সাদরে গ্রহণ করলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। 2 সপ্তাহ ধরে ভোক্তাকে বেশি দামে চাল কিনতে হলেও এর যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছে না খোদ বিক্রেতারাও। বরাবরের মতোই তাদের অভিযোগের তীর মিলারদের দিকে। যদিও চালকল মালিকদের দাবি অসাধু মজুতদার দ্বারা বাড়িয়েছেন ধানের দাম, তবে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিকে অসাধু ব্যবসায়ীদের কারসাজি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ভোক্তাকে স্বস্তি দিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তার ডিজি। চালের তো দাম বাড়ছে, খাবো এখন আমরা কোনটা? ঈদ পার করে এসেই এরকম একটা ধাক্কা। জবাবদিহি করতে হয় না কারো কাছে, যে জন্য এইভাবে বাড়তি নিতে পারতেছি। ক্রেতাদের এমন আক্ষেপের কারণ ভরা মৌসুমে খুচরা বাজারে হঠাৎ করে বাড়তি দামে কিনতে হচ্ছে চাল। বাজার ঘুরে জানা গেল 2 সপ্তাহে প্রতি কেজি মোটা চালে 2 থেকে 3 টাকা আর সরু চালে 7 থেকে 8 টাকা বেড়েছে দাম। বিক্রেতাদের দাবি বেশি দামে কিনেছেন তাই বিক্রিও করছেন বেশিতে। ঈদের আগে এবং ঈদের পরে 400 টাকা প্রতি বস্তা। তো আমরা বেশি দিয়ে কিনে এলে তো কম দিয়ে বিক্রি করতে পারবো না। হঠাৎ করে চালের দাম ঊর্ধ্বমুখী হলেও বিক্রেতারাই বলছেন বাজারে চালের কোনো সরবরাহ সংকট নেই, বাড়েনি চাহিদাও। পরিবহন ব্যয় বা শ্রমিকের মজুরি বাড়ার তথ্যও নেই তাদের কাছে। ঈদের পরে আঁকলাম যে 8 থেকে 10 টাকা বাইরে গেলাম, আমরা তো অবাক, বুঝছেন নি, এরকম বার কথা না। এই বছর তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর চালগুলো উঠছে, কোনো বন্যা ছিল না, অন্য কোনো সমস্যা ছিল না, তো ওই দিক থেকে এখন বাড়ার কারণ কি? ঠিক কত টাকা খরচ বেড়েছে সেই তথ্য বিক্রেতারা জানাতে না পারলেও কেজিতে 8 টাকা পর্যন্ত বেশি দামে কেন চাল কিনতে হচ্ছে ভোক্তাকে, এমন প্রশ্নের উত্তরে মিল মালিকদের দাবি হঠাৎ করে ধানের দাম বৃদ্ধির মাসুল গুনতে হচ্ছে চালের বাজারের ভোক্তাদের। স্টক বিজনেসের নাম করে বিভিন্ন পেশার মানুষ, শুধু ধানের কথা বলবো না, ধান, গম, সরিষা, ভুট্টা কিনে রেখে দিচ্ছে। তাতে বাজার ব্যবস্থাপনার যে একটা চেইন থাকে, এটা মিলারদের কাছে আর থাকে না। আমরা তাদের কাছ থেকে ধান কিনতে বাধ্য হচ্ছি। এই অবস্থায় ভোক্তাকে স্বস্তি দিতে সরকারি তদারকি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। চালকল মালিক, বড় ব্যবসায়ী এবং কর্পোরেট হাউসের মালিক, তারা এবং তাদের সংঘাত যারা আছে সবাই এর সঙ্গে জড়িত। সরকার পর্যাপ্ত পরিমাণে মনিটরিং ব্যবস্থাটাকে জোরদার করতে পারে, তাহলে সম্ভবত মজুতটা কমিয়ে আসবে এবং বাজারে চালের সরবরাহ বৃদ্ধি। ধান চালের বাজার অস্থিতিশীল করার প্রমাণ পেলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। যে সমস্ত জায়গায় চালকল আছে তারা খাদ্য অধিদপ্তরের কোনো আইনের ব্যত্যয় ঘটছে কিনা, অন্যান্য পাইকারি, খুচরা, সাপ্লায়ার এবং কেউ ব্যবস্থা নিতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ইতিমধ্যেই চাল উৎপাদন এলাকাগুলোতে তদারকির কাজ শুরু হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তার সাথে ভোক্তা অধিকার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। সরাসরি যাচ্ছি সেখানে। থাকে একটু করুন প্লিজ। আজকে আপনি নিজেও এসেছেন, 25 মিনিট আপনি যানজটে আটকা ছিল। পরীক্ষার্থীদের তীব্র ভোগান্তি হয়েছে, সকাল 8টার এই যে যানজট ভোট কেন্দ্রগুলোর সামনে উঠছে পড়া না, এটার জন্য তো মানে করা হয়েছে, কিন্তু তারপরেও পরবর্তীকালে আরও কি করা যাবে সেগুলো নিয়ে আমরা ভাবব। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যেহেতু ব্যবস্থাগুলো অতীতের থেকে ইমপ্রুভ করেছে, তারপরেও সমস্যা থাকছে।
কিন্তু সব কিছু নিরসন করা হঠাৎ করে সেটা সম্ভব হবে না। এখানে যারা আসছেন গাড়ি শহরের মধ্যে দিয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন জায়গায় যে মেইন রাস্তার উপরে অনেকগুলো, সেখানে কিছু সমস্যা তো থাকেই। কাজেই পরীক্ষার্থীরা এবং তাদের পরিবারগুলো যদি আরও আগের থেকে এসে যদি তারা মানে ছাত্রদের এখানে ঢোকানোর ব্যবস্থা করেন, তাদের যারা পরীক্ষার্থী, তাহলে একটা সেটা উপায় হতে পারে। আর এটাই মানে এখানে এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে যতটুকু হয়েছে। তবে আমি যেটা বলবো, আমি যখন এসেছি সেক্রেটারিয়েট থেকে, আমার খুব একটা যে অসুবিধা হয়েছে তা না। আমি শুরু হয়েছে একটু দেরিতেই, কারণ আগে আসলে পরীক্ষা শুরু করার কন্ডাক্ট করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়, আমি সেটা চাইনি, সেজন্য একটু পরেই আমি এখানে এসেছি। রাজধানীর ভাষানটেকে এইচএসসি পরীক্ষা হল পরিদর্শন শেষে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চালের বাজারে অস্থিরতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাজির হোসেন। জনাব নাজির হোসেন, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, আমরা কিছুক্ষণ আগে একটি প্রতিবেদন দেখছিলাম, ভরা মৌসুমে কিন্তু চালের দাম বেড়েছে, 3 থেকে 8 টাকা পরিমাণ বেড়েছে বিভিন্ন জায়গাতে। তো যদি আপনার কাছে প্রশ্ন রাখতে যে হঠাৎ করে কেন চালের দাম বাড়লো? ধন্যবাদ আপনাকে। আসলে এই হঠাৎ করে চালের দাম বেড়েছে, এটা আসলে এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত নয়। আমরা যেটা দেখছি, আসলে চালের দাম প্রতিনিয়ত 1-2 টাকা করে প্রতি সপ্তাহে বাড়ে। এইবার যে ব্যতিক্রম হলো, এবার হলো যে আসলে ভরা মৌসুমে দামটা বেড়েছে। এই সময়টাতে কোনো সময় দাম বাড়ে না। প্রথম দিকে আমাদের যে চালের ব্যবসায়ীরা, তারা বললেন যে ধানের দাম বেশি অথবা পরিবহন কস্ট বেশি, এরকম বলে তারা মানে একটুখানি দাম বাড়ালো। পরবর্তীতে আবার তারা তাদের আরো কতগুলি অজুহাত এখানে যুক্ত করেছেন। তো দাম বাড়ানোর ক্ষেত্রে আমাদের যে ব্যবসায়ীরা আসলে এটা তারা সময় এবং সুযোগ খুঁজেন। এই সময় সুযোগ মিলে যখন সুযোগটাকে কাজে লাগানো যায়, তখন কিন্তু এই কাজগুলো করে। এর আগে তারা যেটা আমাদেরকে বলতেন, যে মিলাররা বলতো যে এখানে কর্পোরেট গ্রুপ ঢোকার কারণে, কর্পোরেট গ্রুপের কারণে দাম বাড়ছে, তারা মজুত করে রাখতেছেন। আবার কর্পোরেট গ্রুপের বক্তব্য ছিল যে এটা মিলাররা এগুলোর সাথে কারসাজির সাথে যুক্ত। তো একজন আরেকজনের দোষারোপ করে উভয়ই কিন্তু দাম বাড়ার প্রতিযোগিতার মধ্যে থাকেন। ইভেন আপনি পাইকারি যে ব্যবসায়ীগুলো আছে, চালের ব্যবসায়ী, আড়তদার, তারাও কিন্তু দাম বাড়িয়ে দেন। তারাও সুযোগটা পেলেই সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দেন। তো যেহেতু এটার মূল কারণ হিসেবে আমরা যেটা প্রতিনিয়ত বারবার বিভিন্ন সময় বলেছি, সেটা হলো যে চালের বাজারটা, আপনি সবজির বাজার, মাংসের বাজার, অন্যান্য বাজারগুলি যেগুলি আছে, এগুলি যেরকম প্রতিনিয়ত আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন বা অন্যান্য সংস্থা যখন যেভাবে তারা তদারকির মধ্যে থাকে, চালের বাজার কিন্তু কোনোভাবেই এরকম থাকে না। যখন বেশি ক্রাইসিসটা হয়, তখন আমরা দেখি যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বা অন্য কোনো ডিপার্টমেন্ট যায়। কিন্তু এই চালের বাজারের ক্ষেত্রে আমাদের খাদ্য বিভাগ, তাদের কিন্তু আসলে সেভাবে নজরদারি থাকে না। তারা বলতেই চায় যে আমাদের মূল কাজ হলো ধান চাল সংগ্রহ। এই মুহূর্তে কি দেখা যায় বাজার সিন্ডিকেট কোনোভাবে ভাঙা সম্ভব কিনা? কোথায় থেকে সিন্ডিকেট তৈরি হচ্ছে আপনার কি মনে হয়? না, সিন্ডিকেট তো আসলে ভাঙার জন্য চেষ্টা করা হচ্ছে সেরকম আমরা দেখছি না। আমরা যেটা দেখছি যে আসলে সিন্ডিকেটের হাতে আমাদের চাল বলেন, অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলেন, সবগুলি কিন্তু তাদের হাতেই নিয়ন্ত্রিত। তারা হয়তো খোলস পরিবর্তন করেছেন। একটা সময় এক সরকারের সহযোগিতায়, এক সরকারের মানে পৃষ্ঠপোষকে তারা চালিয়ে গেছেন। এখন আবার নতুন মিত্র তারা খোঁজার চেষ্টা করছেন, নতুন নাম দিয়ে, নতুন আবরণ দিয়ে তারা তাদের মানে খোলসটা পরিবর্তন করে তারা তাদের কাজগুলো করে যাচ্ছে। এখানে ধরেন সিন্ডিকেট বলি অথবা মজুতদারি বলি, যারাই আমরা তাদেরকে বলি, তাদের বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিগত সরকারের আমলও এরকম আমরা দেখি নাই, এই সরকারের আমলও, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও সেরকম কোনো মানে উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা সেরকম দেখছি না। তো কারণ হচ্ছে যে এখানে ধরেন গুটি কয়েক ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী পুরো ব্যবসার পরিবেশটাকে নষ্ট করতেছেন। আমরা বিগত সরকারের সময় যেরকম দেখছি, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করা হচ্ছে, এরকম তারা আবার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে তারা নিয়ন্ত্রণ করছেন। তো সেই কাজগুলি করে তারা অপকর্ম করে পুরো দেশটাকে যেরকম একটা অস্থির করে ফেলেছেন, সেটার থেকে কিন্তু বের হয়ে আসছে সেরকম বলা যায় না। তবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে এসছেন, অনেকেই খোলস পরিবর্তন করলো, তারা কিন্তু সিন্ডিকেট করার প্রথম দিকে একটু সাহস করে নাই। পরবর্তী দেখলো যে না, এই সরকারও তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিবে না। সেই কারণে তারা কিন্তু তাদের যে অপকর্ম, এগুলো নতুনভাবে নতুন উদ্যমে তারা চালিয়ে যাচ্ছেন। যার কারণে এই একটা সময় চালের বাজার নিয়ে সংকট, আর একটা সময় চিনি নিয়ে সংকট,
আরেকটা সময় আমাদের গম নিয়ে সংকট, এরকম সংকটগুলো কিন্তু মানে প্রতিনিয়ত লেগেই আছেন। আপনি এমন কোনো সময় পাওয়া যাবে না যেখানে কোনো না কোনো পণ্যের কিন্তু দাম বাড়তেছে। তো চালের বেলার ক্ষেত্রে প্রবলেমটা হলো যে যেহেতু চালের বিষয়টা ভিন্ন, চাল আমাদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে প্রধান উপকরণ। এখন চাল ছাড়া তো আমাদের আর অন্য কোনো উপায় নাই। আপনি ধরো তরকারি একটু কমাইতে পারবেন বা অন্য কোনো জিনিস যেগুলি আছে এগুলো কম কেনা যাবে, চাল তো আসলে আমাদেরকে কিনে বাধ্য হয়ে কিনতে হয়। সেই কারণে এবং এটা নজরদারির বাইরে, সেই কারণে চালের ব্যবসায়ীরা চিন্তা করছে যেহেতু এটা নজরদারি নাই এবং মানুষও কিনতে বাধ্য, সেই কারণে তারা 1-2 টাকা করে বাড়িয়ে দিয়েছেন এবং এইবার এসে 8-10 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তো এই যে বাড়ার কারণে এখন আমরা যারা ভুক্ত আমরা কিন্তু অসহায় হয়ে মানে কিনা ছাড়া উপায় নাই। এখানে যেহেতু রাষ্ট্রের যে মেকানিজমগুলি আছে তারা যদি এগিয়ে আসে তাহলে হয়তো এই জায়গা থেকে মানে আমরা কিছুটা হলে পরিত্রাণ পাবো। এবং ধরেন সরকার, আপনার মনে আছে এরকম যখন চালের দাম বাড়ে তখন কিন্তু আমদানি শুল্ক কমিয়ে দেন, আবার সরকার নিজে চাল আমদানি করে, বেসরকারি যারা পর্যায়ে কিন্তু চাল আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়। তো প্রবলেম হয় যে মানে যেটা আমরা দেখছি এই যে সংকটকালীন সময় আপনি শুল্ক কমালেন অথবা আমদানির অনুমতি দিলেন, গত বছর আমরা দেখছি যেই পরিমাণ চাল আমদানির সুযোগ করে দেওয়া হয়েছে তার মানে 4/1 কিন্তু আমদানি হয়নি। কারণ হলো কি, যারা চাল সিন্ডিকেটের হোতা তারা আবার আমদানি কারণ, তো তারা আমদানি না করে কিন্তু মানে আমদানি আর করে নাই, আমদানি অনুমতি পেয়েছে তারা আমদানি করে নাই। তো কিন্তু এখন সরকার থেকে যদি মনিটরিং করা হতো, আপনাকে চালের আমদানির জন্য অনুমতি দেওয়া হলো, আপনি কেন চালটা আনেন না, অথবা আপনি চালটা আনলে কোথায় রাখছেন। আমরা যেটা বারবার বলছি, চাল আনতেছে সে কোথায় রাখতেছে, এগুলো কোনো এক জায়গায় স্টক হয়ে থাকতেছে কিনা নাকি এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো এই জিনিসটা কোনো জায়গাতে কিন্তু আসলে তদারকি না হওয়ার কারণে চালের বাজার সবসময় অতরাতকে তদারকি আসলে বাড়ানো দরকার এবং সবকিছুর শেষে জনগণের মনে স্বস্তি ফিরাতে হবে, এটাই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে যুক্ত হওয়ার জন্য। আমরা চালের বাজারে অতিরিক্ত দাম প্রসঙ্গে কথা বলছিলাম, সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসাইন। এবার অন্য প্রসঙ্গ, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠক। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। সাইফুল, 47তম ফাইন্যান্সের যে মিটিং আছে গভর্নরদের, বিশেষ করে এটি হচ্ছে সার্কভুক্ত যে দেশগুলি আছে তার ভিতরে যে 8টি দেশ, বাংলাদেশ সহ আরও 7টি দেশ, সেই দেশগুলির গভর্নর যারা আছেন তারাই হচ্ছে এই মিটিংয়ে অন্তর্ভুক্ত হয়েছেন। তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামটির যে আয়োজনের অনুষ্ঠানে যে উদ্বোধন হবে সেই মুহূর্তে যে বিভিন্ন দেশের যে গভর্নর আছেন তারা যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু প্রোগ্রামটি বেলা 10টায় শুরু হওয়ার কথা ছিল, তার মধ্যে গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার সাথে হচ্ছে অন্যান্য দেশের যে গভর্নর আছেন তাদের যে মিটিং বা যে পার্সোনাল যে মিটিং ছিল, সেই মিটিং শেষেই কিন্তু এখন এই যে 47তম সার্ক ফিন্যান্স যে গভর্নর সিম্পোজিয়াম, সেই সিম্পোজিয়ামে তারা জয়েন করেছে। তবে এর মধ্যে বলতে পারি যে আসলে এই মিটিংয়ের যে গুরুত্ব, তার মধ্য দিয়ে যে বিষয়টি থাকে যে ব্যাংকের বাইরে যে জনগোষ্ঠী আছে তাদের অন্তর্ভুক্ত করা, এর পাশাপাশি ডিজিটাল ব্যাংকিংয়ে বা হচ্ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে এই যে সার্কভুক্ত যে দেশগুলি আছে তাদের মধ্যে যে সিস্টেমগুলিতে নতুনত্ব আনা যায় কিনা বা তাদের যে সম্পর্ক কীভাবে তৈরি করা যায়, আর্থিক অন্তর্ভুক্তিগুলি বা সার্কভুক্ত দেশগুলির মধ্যে যে গ্যাপ কমানো, সেই গ্যাপ কমানোর জন্য কিন্তু আসলে কাজ করা হয়। অন্যদিক থেকে বলা যায় যে আসলে অর্থের নিরাপত্তা, ঋণ প্রদান বা লেনদেন সহজ করার পাশাপাশি অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, ব্যাংকিং খাতে যে বিনিয়োগ বা অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করে যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এই 8টি দেশের মধ্যে আলোচনা হয়। আর্থিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়, তবে এর পাশাপাশি কর্মসংস্থান কিভাবে ব্যাংকিং খাতে পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি করছে, সেই জিনিসগুলাই কিন্তু আসলে আলোচনা হয়ে থাকে। তবে বিনিয়োগ আকর্ষণ করতে কিন্তু ব্যাংকিং খাতে যে গুরুত্ব আছে, সেই ব্যাংকিং খাতে সেই গুরুত্বগুলোও নিয়ে কিন্তু আলোচনা হয়। তবে দিনব্যাপী এই প্রোগ্রামে আরও জানাবো বিস্তারিত পরবর্তী। তবে এই ছিল এখনকার পর্যন্ত বা এই সময় পর্যন্ত আমার কাছে সার্কভুক্ত দেশগুলির যে গভর্নর্স মিটিংয়ের শেষ খবর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। এবার বন্দর বাণিজ্যের খবর।
মোংলা বন্দরে কন্টেইনার জাহাজ ও পণ্য আমদানি বেড়েছে, গাড়ি আমদানি বেড়েছে 13%। বর্তমানে 5টি জেটিতে কন্টেইনার হ্যান্ডলিং চালালেও চাপ সামাল দিতে আরও 2টি জেটি নির্মাণ চলছে। বিস্তারিত জানাতে বন্দরে আছেন রিপোর্টার মাহমুদ হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। মাহমুদ, চঞ্চল আরো বৃদ্ধি পাচ্ছে এবং আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা মোংলা বন্দর প্রতি আগ্রহ বাড়ার সাথে সাথে কিন্তু জাহাজের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তো বন্দর কর্তৃপক্ষ আমাদের কাছে যে কথাটি জানিয়েছে যে এই মোংলা বন্দরে যে জাহাজগুলো আসছে তার চেয়ে কিন্তু জাহাজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আমদানি রপ্তানি সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার ফলে কন্টেইনার বাহী জাহাজও কিন্তু এখানে আসা শুরু করেছে। দেখাতে পাচ্ছি যে বন্দর সৃষ্টি লগ্ন থেকে মাত্র 5টি জেটি দিয়ে এর কার্যক্রম চালাতো এবং জাহাজগুলো আসা এবং নোঙ্গর করা সামাল দিত, কিন্তু বর্তমানে চীন সরকারের সহায়তা যে 538 কোটি টাকা যে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্পের আওতায় কিন্তু 2টি জেটি বর্ধিতকরণ তারা কিন্তু কার্যক্রম সেটা শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। আমাদেরকে দেখাতে পাচ্ছি যে এই যে 2টা জেটি এখানে নূতন করে নির্মাণ করছে, এই 2টা জেটি দিয়েই কিন্তু শুধুমাত্র কন্টেইনার শিপ যে আসবে সেই কন্টেইনার জাহাজগুলো এখানে নোঙ্গর করবে এবং এর পাশাপাশি কিন্তু সেই বড় প্রকল্প দিয়েই কিন্তু কন্টেইনার ইয়ার্ড তৈরি করা হবে, তার পাশেই কন্টেইনার ইয়ার্ড থাকবে। অর্থাৎ এই জেটি 2টি দিয়ে কন্টেইনার জাহাজ শুধু এখানে নোঙ্গর করবে এবং সেই কন্টেইনার জাহাজ কিন্তু এখানে এসে এখানে পণ্যগুলো খালাস করবে এবং এখান থেকে কন্টেইনার পাশেই যে ইয়ার্ড তৈরি করা হবে সেই ইয়ার্ডে থাকবে এবং এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় সেই ইন্টারগুলো চলে যাবে। তবে এই যে মোংলা বন্দরের কর্মচঞ্চল বৃদ্ধি পেয়েছে, জাহাজ বৃদ্ধি পেয়েছে, আমদানি রপ্তানি সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং এই দিয়েই কিন্তু 2টি জেটি বর্ধিতকরণের কাজ তারা কার্যক্রম শুরু করেছে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে যে 2টি জেটি বর্ধিতকরণের কার্যক্রম তার সর্বশেষ তথ্য। মোংলা বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ হাসান। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। তো আমরা গতদিন কিন্তু দেখেছিলাম যে 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। আজকেও কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। তার মধ্যে প্রধান সূচক ডিএসই এক্স এর কথা যদি বলি, সেটি প্রায় 23.5 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 4791 পয়েন্টে। সরিয়া সূচক সেটাও কিন্তু রয়েছে ঊর্ধ্বমুখী, সেটি 3.8 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1050 পয়েন্টের কাছাকাছি। বাছাইকৃত সূচক যদি বলি DS30, সেটা কিন্তু প্রায় 11 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1801 পয়েন্টের কিছুটা বেশি। আর এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 144 কোটি টাকা। আর যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 225টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 73টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 84টি কোম্পানির শেয়ারের দাম। তো আমি যদি এখন বলতে চাই যে আসলে এই সপ্তাহ জুড়েই আসলে কত টাকার লেনদেন হয়েছে, তাহলে যদি বলি যে এই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে কিন্তু সেটি 271 কোটি টাকার লেনদেন হয়েছে। তারপরেই কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রতিদিনই কিন্তু একটু একটু করে লেনদেন বেড়েছে। তো আজকে দেখা যাক লেনদেনের কী অবস্থা হয়। তো এখন দেখতে পাচ্ছি যে কোম্পানিগুলো আজকে লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20 যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কার অবস্থান কোথায়, এটা কিন্তু এখন আমরা জেনে নিব। যে টপ 20 কোম্পানিগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই কিন্তু রয়েছে স্কয়ার ফার্মা, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 207 টাকা 20 পয়সা, যার একটি শেয়ার সর্বোচ্চ 207 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন 201 টাকা 90 পয়সায় বিক্রি হয়েছিল এবং গত কার্যদিবসে কিন্তু এর একটি শেয়ারের শেষ দাম ছিল 205 টাকা 20 পয়সায়। এখন পর্যন্ত এটি শেয়ার বাজারে লেনদেন করেছে 8,91,00,000 টাকার বেশি। দ্বিতীয়তে কিন্তু রয়েছে বীজ হ্যাচারি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 46 টাকা 20 পয়সা, যার একটি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল 46 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে 45 টাকা 60 পয়সা। আর গত কার্যদিবসে এর সর্বশেষ দাম ছিল 45 টাকা 3 পয়সা 30 পয়সা। আর তারপরে কিন্তু রয়েছে ব্র্যাক ব্যাংক, তারপরে রয়েছে লাভেলো, তারপরে কিন্তু রয়েছে লেগাসি ফুড অয়েল। তো দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে কিন্তু এই সপ্তাহের প্রথম কার্যদিবস থেকেই কিন্তু একে একে কিন্তু বাড়ছে হচ্ছে শেয়ারের বেচাকেনা বাড়ছে, মানে শেয়ারের লেনদেন বাড়ছে। তো দেখা যাক আজকে কোন পজিশনে দাঁড়ায়। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। সড়কপথে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় সম্ভাবনার দুয়ার খোলা পদ্মা সেতুর 3 বছর পূর্তি আজ।
2022 সালের 26 জুন পদ্মা সেতুতে শুরু হয় যান চলাচল। এখন পর্যন্ত টোল আদায় হয়েছে 2,500 কোটি টাকার বেশি। যানবাহন পারাপার হয়েছে প্রায় 2 কোটি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু, উপরে সড়কপথ আর নিচ দিয়ে ছুটছে ট্রেন। উত্তাল নদী পারাপারে ভোগান্তি থেকে শুধুই মুক্তিই দেয়নি এই সেতু, পাল্টে দিয়েছে দক্ষিণের আর্থসামাজিক অবস্থাও। খুলছে সম্ভাবনার দুয়ার। 2022 সালের 25 জুন চালু হয় পদ্মা সেতু। পরদিন থেকেই শুরু যান চলাচল। এরপর 2023 সালের 10 অক্টোবর সেতু ব্যবহার করে উদ্বোধন করা হয় ঢাকা ভাঙা নতুন রেলপথ। 2024 সালের 24 ডিসেম্বর সেতু দিয়ে ভাঙা থেকে নতুন পথে নড়াইল ও যশোর হয়ে খুলনা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়। এর আগে 2022 সালের ডিসেম্বরে পদ্মা সেতু প্রকল্পের আওতায় নির্মাণ করা খুঁটি ব্যবহার করে জাতীয় গ্রিডে যুক্ত করা হয় পায়রা ও রামপালের বিদ্যুৎ। সেতুতে স্থাপিত পাইপলাইন ব্যবহার করে দক্ষিণের জনপদকে আরেক ধাপ এগিয়ে দিতে এখন অপেক্ষা গ্যাসের। ফেরিতে যাইতাম, অনেক ভোগান্তি ভুগতে হইতো, কিন্তু পদ্মা সেতুর কারণে আমরা সেই ভোগান্তিটা আর হচ্ছে না। আমাদের তাড়াতাড়ি যেতে পারতেছি। এটা আমাদের জন্য, দক্ষিণ অঞ্চলের জন্য আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। রিল্যাক্সে বাড়ি যাইতে পারি, খুব আনন্দদায়ক হিসেবে। 36 ঘন্টার প্রস্তুতি নিয়ে ঢাকাতে আসতে হতো, এখন বাসায় যাব বা আসবো মানে 3 ঘন্টার প্রস্তুতি নিলেই হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে প্রতি বছরই টোল আদায় বাড়ছে। প্রথম বছর টোল আদায় হয় 798 কোটি 60 লাখ, দ্বিতীয় বছর 850 কোটি 43 লাখ এবং তৃতীয় বছর 861 কোটি 22 লাখ টাকার বেশি। মাইলস্টোন, বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা, বড় সেতু। 3টা বছর আমরা কোনো নির্বিঘ্নে বড় হ্যাসেল ছাড়া পার করতে পারতেছি। আশা করি এবারটা যদি পার করতে পারি তাহলে আমাদের জন্য আনন্দদায়ক বিষয় হবে আর কি। সরকারকে আমরা প্রতি 3 মাস পর পর কিস্তি আকারে বছরে এই পুরো টাকাই কিন্তু পরিশোধ করি। এরপরে 15% ভ্যাট আকারেও আমরা টাকা দিয়ে থাকি। পদ্মা সেতু চালুর 3 বছরে পারাপার হয়েছে 1,94,71,692টি যানবাহন। 3 বছরে পদ্মা সেতুর টোল আদায় প্রায় 2,500 কোটি টাকা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাজধানীর ব্র্যাকিন সেন্টারে সিপিডি আয়োজিত জ্বালানি খাতে বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা চলছে। সেখানে আছেন সহকর্মী MS আরিফিন। সরাসরি যাচ্ছে তার কাছে। আরিফিন, আমাদের দরকার, কিন্তু আমরা বারবার বলছি কোনোভাবেই যেন 2025-26 অর্থ বছরের বাজেটে জ্বালানি খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দের দিক নির্দেশনা নিয়েই কিন্তু সিপিডি আয়োজিত একটি আলোচনা সভা চলছে রাজধানীর ব্র্যাক সেন্টারে। এখানে অংশ নিয়েছেন বিভিন্ন জ্বালানি বিশেষজ্ঞরা এবং এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন বিভিন্ন জ্বালানি বিশেষজ্ঞ, যারা আসলে আলোচনা করছেন যে এবারের 2025-26 অর্থ বছর যে বাজেট এমন সময়ে প্রণয়ন করা হয়েছে যখন বিভিন্ন জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্প খাতগুলো এবং একই সাথে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন সময় ধরে এই উৎকণ্ঠাময় অবস্থাতেই কিন্তু বাংলাদেশের 2025-26 অর্থ বছরের বাজেট প্রণয়ন হয়েছে। যে বিষয়টি জানিয়ে রাখতে চাইছি, এখন এই সিপিডি আয়োজিত বাজেট ডায়ালগে তারা আলোচনা করছেন যে এই বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে অর্থাৎ প্রায় 22,507 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবারের বাজেটে, যেটি গত অর্থ বছর অর্থাৎ 2025-26 অর্থ বছরের বাজেটের বরাদ্দ দেওয়া হয়েছিল 30,000 কোটি টাকার বেশি, যেটা এবার কিছুটা কম বরাদ্দ দেওয়া হচ্ছে। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই যে সিপিডি আয়োজিত বাজেটে বলা হচ্ছে যে এবার নবায়নযোগ্য জ্বালানিতে যে ধরনের দিক নির্দেশনা থাকার কথা ছিল বাজেটে সেটি কিন্তু রাখা হয়নি এবং একই সাথে অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানি এবং গ্যাস এবং তেল আহরণের যে দিক নির্দেশনা থাকা দরকার সেটা কিন্তু যে ধরনের বাজেট থাকা দরকার সেটা কিন্তু এবারের বাজেটে সেভাবে স্পষ্ট করে বলা হয়নি। এবং এছাড়া বলা হচ্ছে যে এবার কিন্তু অর্থ উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যে নবায়নযোগ্য জ্বালানি এবং অভ্যন্তরীণ উৎস থেকে যে সম্পদ আহরণের কথা রয়েছে সেখানে জোর দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সে ধরনের দিক নির্দেশনা স্পষ্ট করা হয়নি বাজেটে। এছাড়া জ্বালানি বিশেষজ্ঞরা আজকের বাজেটে এখানে বলছেন যে বাংলাদেশের এখন শিল্প খাতে যে সংকট রয়েছে, গ্যাস সংকট, সেই সংকট উত্তরণে অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানির যে উৎস সেটা যেমন বাড়ানো দরকার, একই সাথে বাজেটে যে
বরাদ্দ রয়েছে সেই বরাদ্দগুলো স্পেসিফিক খাতগুলো ধরেই আসলে এই বরাদ্দটিকে বাড়ানো উচিত এবং তারা মনে করছেন যে আজকের এই আলোচনা থেকেই কিন্তু বেশ কিছু নির্দেশনা আসবে, যেটা সামনে জ্বালানি খাতে এক ধরনের অবদান বলে তারা মনে করছেন। তো সিবিডি বাজেট নিয়ে আলোচনা থেকে আমার কাছে ছিল সবশেষ তথ্য। রাজধানীর মহাখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী MS আরিফিন। উৎপাদন খরচের চেয়ে কম দাম পাওয়ায় সরকারকে ধান বীজ দিচ্ছে না চুয়াডাঙ্গার কৃষকরা। এতে মুখ থুবড়ে পড়েছে বীজ সংগ্রহ কার্যক্রম। কৃষকদের দাবি প্রতি কেজিতে উৎপাদন খরচ 53 টাকার বেশি হলেও CADC দিচ্ছে 48 থেকে 49 টাকা। লোকসান এড়াতেই বীজ দেয়া বন্ধ রেখেছেন তারা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে BADC। মাহফুজ মামুনের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। আপৎকালীন খাদ্য মজুত ও চাষিদের সহায়তায় চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে ধান বীজ সংগ্রহ করে থাকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC। গত 19 জুন চলতি মৌসুমের বোরো জাতের ধান বীজের মূল্য কেজি প্রতি 48 থেকে 49 টাকা নির্ধারণ করা হয়। বীজের মূল্য জানার পর থেকে চুয়াডাঙ্গার কৃষকরা সরকারকে বীজ দেয়া বন্ধ করে দিয়েছেন। কৃষকদের দাবি প্রতি কেজি ধান বীজ উৎপাদনে খরচ হয় 53 টাকার বেশি। সরকারের নির্ধারিত দামে বীজ দিলে লোকসান হবে তাদের। আমরা পার কেজি বীজ কিনছি 74 টাকা আর আমরা ধান দিচ্ছি 48 টাকা, তাহলে আমরা কিভাবে চাষি টিকে থাকবো? BADC যদি রেট বাড়ায় তাহলে আমরা বীজ দেবো, তা নাহলে আমরা বীজ দেওয়া আমাদের সম্ভব না। সংশ্লিষ্টরা জানায় গত বছরের তুলনায় এবার কেজিতে 2 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ধান বীজের দাম। কোনো কৃষক পর্যায়ে থেকে আমাদেরকে লিখিতভাবে বিষয়টা অবহিত করেন, তাহলে আমরা এটাকে সদর দপ্তরে অবহিত করব। গুণগত মানসম্পন্ন বীজ সংগ্রহ করার জন্য যদি রেট বেশি লাগে সেই ক্ষেত্রে আমরা কর্তৃপক্ষ হেডকোয়ার্টারের সাথে আমরা যোগাযোগ করব। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় 7680 মেট্রিক টন বোরো ধানের বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত সংগ্রহ হয়েছে 2200 মেট্রিক টন বীজ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চাহিদা বাড়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। তবে বিশ্লেষকদের ধারণা এই দাম যুদ্ধ শুরুর আগের অবস্থান ব্যারেল প্রতি 60 থেকে 65 ডলারে ফিরে যাবে। এদিকে ট্রাম্পের শুল্ক নীতিতে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা বিকল্প পথ খোঁজায় চলতি বছরে। এখন পর্যন্ত ডলার সূচক কমেছে 10%। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকা ও চাহিদা বাড়ায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $67.83 দাঁড়িয়েছে, আর মার্কিন WTI ক্রুডের দামও বেড়ে ব্যারেল প্রতি হয়েছে $65.12। বিশ্লেষকদের ধারণায় তেলের দাম ইরান ইসরায়েল সংঘাত শুরুর আগের অবস্থান ব্যারেল প্রতি 60 থেকে 65 ডলারে ফিরে যাবে। এদিকে জাপান বহির্ভূত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বড় সূচক MSCI দিনের শুরুর লেনদেনে কিছুটা পরিবর্তন হয়েছে, আর টোকিওর নিক্কে সূচক 0.9% বেড়ে গেল 4 মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ট্রাম্পের শুল্ক নীতিতে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে বিকল্প খুঁজছেন, ফলে বৃহস্পতিবার কমেছে মার্কিন ডলার সূচক। এটি 2022 সালের মার্চের পর সর্বনিম্ন স্তরে নেমেছে। এখন পর্যন্ত সূচকটি চলতি বছরে 10% কমেছে। ইয়ানু শিফাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের রাস্তায় দেখা যাচ্ছে টেসলার নতুন সংযোজন চালকবিহীন রোবোট্যাক্সি, যা নিয়ে মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ নতুন প্রযুক্তিকে সাদরে গ্রহণ করেছেন, কেউ আবার নিরাপত্তা নিয়ে প্রকাশ করেছেন শঙ্কা। রোববার যুক্তরাষ্ট্রের অস্টিনে সাউথ কংগ্রেস এলাকায় দেখা যায় টেসলার চালকবিহীন গাড়ি, যেখানে চালকের আসনে বসা একটি সেফটি মনিটর। এই প্রযুক্তি নির্ভর রোবো ট্যাক্সি এখন $4 বিনিময়ে যাত্রী তুলছে নির্দিষ্ট এলাকায়। টেসলা জানায় এটি একটি সীমিত পরিসরের পরীক্ষামূলক কার্যক্রম, যেখানে প্রাথমিকভাবে মাত্র 10টি গাড়ি চালু হয়েছে। ইলন মাস্কের দাবি এটি তাদের 10 বছরের পরিশ্রমের ফসল।
তবে প্রযুক্তির এই অগ্রগতিতে যেমন উৎসাহের দেখা মিলছে, তেমনি প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। অনেকের মতে টেসলার মতো গাড়ির দুর্ঘটনার ইতিহাস রয়েছে, আর সে কারণেই এই প্রযুক্তির ওপর পুরোপুরি আস্থা তৈরি হয়নি তাদের। রোবটের চেয়ে মানুষের হাতে জীবন তুলে দেওয়াটা অনেক বেশি স্বস্তিদায়ক মনে হয়। আমি এদের রাস্তায় চলতে দেখেছি, ট্রাফিক লাইটে থামছে, নিয়ম মানছে, কিন্তু প্রশ্ন হচ্ছে দুর্ঘটনা ঘটলে কি হবে? গাড়ি নিজে থেকে কি সাহায্য চাইতে পারবে? আমার কি কিছু করতে হবে? শুধু নিরাপত্তাতেই নয়, প্রভাব পড়ছে শ্রম বাজারেও। এমন প্রযুক্তির জনপ্রিয়তা বাড়লে ট্যাক্সি চালকরা চাকরি হারাবে বলে ধারণা সাধারণ মানুষের। আমার চিন্তা চাকরি নিয়ে, ট্যাক্সি চালকদের কাজ কেড়ে নিচ্ছে এই প্রযুক্তি। এই গাড়িগুলোতে রয়েছে ক্যামেরা ও সেন্সরের মতো নজরদারি প্রযুক্তি। ব্যবহারকারীদের মতে নিরাপত্তা ডিভাইস যুক্ত থাকায় কিছুটা স্বস্তি বোধ করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নেদারল্যান্ডসের হেগ শহরে শেষ হলো চলতি বছরের ন্যাটো সম্মেলন। রাশিয়ার আগ্রাসন আর যুক্তরাষ্ট্রের ভূমিকায় অনিশ্চয়তার প্রেক্ষাপটে ইউরোপের দেশগুলো এবার নিরাপত্তা বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জোটের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মার্ক রুটের নেতৃত্বে এই সম্মেলনকে ধরা হচ্ছে ইতিহাস গড়ার মুহূর্ত হিসেবে। কঠোর নিরাপত্তা, আন্তর্জাতিক জোটের শক্ত বার্তা আর জিডিপির 5% প্রতিরক্ষায় ব্যয়ের প্রতিশ্রুতি, এই তিন দিক দিয়েই ব্যতিক্রমী হলো ন্যাটোর হেগ সম্মেলন। সম্মেলন ঘিরে নেদারল্যান্ডসের রাজধানী হেগ শহরে ছিল নজিরবিহীন নিরাপত্তা। এর মধ্যেও রাস্তায় দেখা গেছে পরিবেশবাদীদের বিক্ষোভ, যারা বিশ্বায়ন আর সামরিক খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্মেলন স্থলে ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মার্ক রুটের নেতৃত্বে মঞ্চে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট মাখো ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আলোচনায় প্রাধান্য পায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর আর্টিকেল 5-এর অঙ্গীকার ও সামরিক ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত। এর আগে প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ছিল জিডিপির 2%, এবার 5% করার সিদ্ধান্তকে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন মার্ক রুটে। বলেন তারা কেবল প্রতিশ্রুতি দিচ্ছেন না, বাস্তবায়নেও নেমেছেন। এদিকে ট্রাম্পের নেতৃত্বে মার্কিন তহবিল সংক্রান্ত বিষয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেদিক বিবেচনায় জোটের সক্ষমতা বজায় রাখতে ইউরোপীয় দেশগুলোর মাল্টি ইয়ার ফান্ডিং পরিকল্পনার বার্তাও এসেছে সম্মেলন থেকে। এই পরিকল্পনার মাধ্যমে মিত্র দেশগুলো প্রতিরক্ষা খাতে মোট জিডিপির 5% বিনিয়োগে সম্মত হয়েছে। এটি আমাদের নিরাপত্তার প্রতি উল্লেখযোগ্য হুমকির প্রতিক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। আমি মনে করি স্পেন যেটা করেছে সেটা খুবই খারাপ। না, আমি সত্যি তাই মনে করি। ওরা একমাত্র দেশ যারা পুরোপুরি অর্থ দিচ্ছে না, তারা 2%ই থাকতে চায়। আমি মনে করি এটা ভয়ানক। বিশেষভাবে আলোচনায় এসেছে আর্টিকেল 5, যেখানে ন্যাটোর ওপর হামলা মানে সব সদস্য দেশের ওপর হামলা। ট্রাম্প এটিকে শানিত প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সব ধরনের চালের তো দাম বাড়ছে, খাবো এখন আমরা কোনটা? জবাবদিহি করতে হয় না কারো কাছে, যে জন্য এইভাবে বাড়তি নিতে পারতেছি। ভরা মৌসুমেও চাল নিয়ে চালবাজি, কেজিতে দাম বেড়েছে 3 থেকে 8 টাকা। মিলার সিন্ডিকেটের জিম্মি ভোক্তা, মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। উৎপাদন খরচের চেয়ে কম দাম, বিএডিসিকে ধান বীজ দিচ্ছে না চুয়াডাঙ্গার কৃষকরা। মুখ থুবড়ে পড়েছে সংগ্রহ কার্যক্রম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস। এবং পদ্মা সেতুতে বদলে গেছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা। বছরে 2 কোটি যানবাহন পারাপার, 2,500 কোটি টাকার টোল আদায়। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।